সেই জীর্ণপ্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় হয়ে সোনার রং থেকে ইস্পাতের রঙে এক আভা থেকে আর এক আভায় মিলিয়ে যাচ্ছিল। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া, জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সামনে অশ্বত্থ গাছের শিকড়ে ফেটে যাওয়া ঘাটের উপরে ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় একলা বসে আমার শুষ্ক চোখের কোণ ভিজবে ভিজবে করছে, এমন সময় মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, মশায়ের কোথা থেকে আগমন। দেখলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরিজীবীর যেমন একরকম বহুকাল শীর্ণ সংস্কারবিহীন চেহারা, এঁরও সেরকম। ধুতির উপরে একখানা মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। কর্মক্ষেত্র থেকে যেন এইমাত্র ফিরেছেন। যে সময়ে কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল, সে সময় হতভাগ্য নদীর তীরে কেবল সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির ধারে বসে পড়লেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ব্যবসা করি। কি ব্যবসা? ওই হর্তকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। কি নাম? ঈষৎ থেমে একটা নাম বললাম, কিন্তু সে আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হলো না। আবার প্রশ্ন করলেন, তা এখানে কি করতে আগমন? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছুটা আশ্চর্য হয়ে বলল, মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কিচ্ছু তো ফল পাচ্ছি না। আমি বললাম, এ কথা মানতেই হবে, রাঁচি থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। তিনি বললেন, আগে হ্যাঁ, যথেষ্ট। তা এখানে কোথায় বাসা করবেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়িটি দেখিয়ে বললাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হলো আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা দিলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার ক্ষুধা ও রোগশীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ আপন কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বললেন, আমি এ গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্র কাকা দুর্গামোহন সাহার বিশাল বিষয় সম্পত্তি এবং ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের আপিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজিতে কথা বলতেন, তাতে আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না।
তাকে দেখেই নব্যবঙ্গ বলে মনে হতো। তার উপর আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন অপরূপ সুন্দরী, একে কলেজে পড়া, তার উপর আবার সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চালচলন আর রইল না। এমনকি ব্যায়ামও হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো। খাওয়া দাওয়া, পোশাক আশাক, গয়না সবই ক্রমে বাড়তে লাগলো। মশাই নিশ্চয় বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা দরিদ্র তা নয়, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, তা আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটা চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্যে হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষে সুখ হয় না। নরনারীর ভেদ সৃষ্টি হওয়ার পর থেকেই নারী দুরন্ত পুরুষকে নানা কৌশলে বশ করার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী নিজে থেকেই বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার হয়ে পড়ে। সে তার মাতামহীদের কাছ থেকে শত লক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ, নাগপাশ বন্ধনগুলি পেয়েছিল, তা সব বিফলে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। নব্য সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ নিজের স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারিয়ে আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করে ফেলেছে। দুর্ভাগা ফণীভূষণ আধুনিকতার ছাঁচে পড়ে অত্যন্ত ভালো মানুষ হয়ে উঠেছিল। ব্যবসাতেও সফল হতে পারেনি, দাম্পত্য জীবনেও সুযোগ পায়নি। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা কোনো চেষ্টা ছাড়াই আদর পেত, কোনো কান্নাকাটি ছাড়াই ঢাকায় শাড়ি পেত, কোনো অভিমান না করেই বাজুবন্ধ পেত। ফলে তার নারীত্ব ভালোবাসা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে গেছিল। সে শুধু গ্রহণ করত, কিছুই দিত না। তার নিরীহ সরল স্বামী ভাবত, দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। পুরো উল্টো বুঝেছিল। এর ফল হলো এই যে স্বামীকে সে তার নিজের ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাবার যন্ত্রস্বরূপ জ্ঞান করত। যন্ত্রটিও এমন সুচারু যে কোনো দিন তার চাকায় এক ফোঁটা তেল যোগাবার দরকার হয়নি। ফণীভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কাজের প্রয়োজনে এখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি, মাসি, অন্য 5 জন ছিল। কিন্তু ফণীভূষণ পিসি, মাসি ও অন্য 5 জনের উপকার্থেই বিশেষ করে সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে দূরে এনে এই কুঠিতে একলা নিজের কাছেই রাখল। কিন্তু অন্যান্য অধিকার থেকে স্ত্রী অধিকারের পার্থক্য এই যে, স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে পাওয়া যায় তা নয়। স্ত্রীটি বেশি কথাবার্তা কইত না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তার মেলামেশা ছিল না।
ব্রত উপলক্ষ করে দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়া কখনো তার দ্বারা ঘটেনি। তার নিজের হাতে কোনো জিনিস নষ্ট হয়নি, কেবল স্বামীর আদরগুলো ছাড়া, আর যা পেয়েছে সবই জমা করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো, নিজের অপরূপ যৌবনকেও সে একটুও অপচয় হতে দেয়নি। লোকে বলে তার 24 বছরের সময়েও তাকে 14 বছরের মতো কাঁচা দেখাতো। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তারা কৃপণের মতো অন্তরের বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করে রাখলেন। তাকে সন্তান থেকে বঞ্চিত করলেন, অর্থাৎ তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে আপন লোহার সিন্ধুকে মণিমাণিক্য অপেক্ষা বেশি করে বুঝতে পারে, যা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো নিজের কোমল উত্তাপে তার হৃদয়ের বরফ পিণ্ডটা গলিয়ে সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বইয়ে দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা করা সম্ভব, সে কাজ করে কেউ বেতন নিয়ে যাবে, সেটা সে সইতে পারত না। সে কারো জন্য চিন্তা করত না, কাউকেও ভালোবাসত না, কেবল কাজ করত এবং জমা করত। এজন্যই তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। অধিকাংশ স্বামীর পক্ষে ওটাই যথেষ্ট, আর যথেষ্ট কেন, ওটাই দুর্লভ। অঙ্গের মধ্যে কোমর বলে একটা ব্যাপার আছে, তা কোমরে ব্যথা না হলে মনে পড়ে না। ঘরের আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তা পদে পদে এবং তা 24 ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। নিরতিশয় পতিব্রতটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নয়। আমার তো এমনটাই মত। মশাই, স্ত্রীর ভালোবাসা কতটা পেলাম, ঠিক কতটুকু কম পড়ল, অতি সূক্ষ্ম নিক্তি ধরে তা অহরহ মাপযোগ করতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী নিজের কাজ করুক, আমি নিজের কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই নাকি? অব্যক্তর মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা, ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দিবার প্রয়োজনও হয়নি। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ নিয়ে মেয়েরা বটে ওজন করতে বসে, কথার মধ্য থেকে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্যে থেকে আসল কথাটুকু চিরে চিরে বেছে বেছে বের করতে থাকে। কারণ পুরুষের ভালোবাসাই তাদের বল, তাদের জীবন ব্যবসার মূলধন। এরই হাওয়ার গতি লক্ষ্য করে ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাতে পারলে তবেই তাদের নৌকো ভেসে ভেসে পার হয়ে যায়। এজন্যই বিধাতা ভালোবাসা মানযন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, পুরুষদের দেননি। কিন্তু বিধাতা যা দেননি, সম্প্রতি পুরুষেরা সেটি সংগ্রহ করে নিয়েছেন। কবিরা বিধাতার উপর টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্রণা শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হাতে দিয়েছেন। বিধাতার দোষ দিই না,
তিনি পুরুষ মানুষকে যথেষ্ট ভিন্ন করেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতার সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষও মেয়ে হচ্ছে। সুতরাং ঘরের মধ্য থেকে শান্তি ও শৃঙ্খলা বিদায় নিচ্ছে। এখন শুভ বিবাহের আগে পুরুষকে বিয়ে করছি না মেয়েকে বিয়ে করছি তা কোনো মতে নিশ্চিত করতে না পেরে বরকন্যা দুজনেই চিত্ত আশঙ্কায় দুরুদুরু করতে থাকে। আপনি বিরক্ত হচ্ছেন? একলা পড়ে থাকি, স্ত্রীর কাছ থেকে নির্বাসিত, দূর থেকে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে বলবার বিষয় নয়। কথা প্রসঙ্গে আপনাকে বললাম, চিন্তা করে দেখবেন। মোট কথা এই যে, যদিও রান্নায় নুন কম হতো না এবং পানে চুন বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয়ে কি যেন কি নামক এক দুঃসাধ্য উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, ভুলও ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে সহধর্মিণীর শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করে কেবল হীরা মুক্তার গহনা ঢালত, কিন্তু সেগুলো গিয়ে পড়ত লোহার সিন্ধুকে। হৃদয় শূন্যই থাকত। ঠিক এই সময়ে ঝোপের কাছ থেকে শেয়ালগুলো হঠাৎ জোরে ডাকতে শুরু করল। মাস্টারমশাইয়ের গল্প কয়েক মিনিটের জন্য থেমে গেল। মনে হলো অন্ধকারের মধ্যে যেন তারা এই দাম্পত্য নীতি শুনে কিংবা আধুনিকতার দুর্বলতায় আক্রান্ত ফণিভূষণের আচরণ দেখে বারবার হেসে উঠছে। তাদের ডাক থেমে গেলে চারপাশে আরও নিস্তব্ধ হয়ে উঠল। তখন মাস্টারমশাই অন্ধকারে তার বড় উজ্জ্বল চোখ মেলে আবার গল্প শুরু করলেন। ফণিভূষণের জটিল বিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা বিপদ দেখা দিল। বিষয়টা ঠিক কি, আমার মতো ব্যবসাহীন মানুষের পক্ষে তা বোঝা কঠিন। মোট কথা, হঠাৎ কি কারণে বাজারে তার বিশ্বাসযোগ্যতা কমে গিয়েছিল। যদি 5 দিনের জন্যেও সে কোথাও থেকে 1.5 লাখ টাকা জোগাড় করতে পারত আর সেই টাকাটার জোর বাজারে একবার দেখাতে পারত, তাহলে মুহূর্তেই সেই সংকট কাটিয়ে উঠে আবার ব্যবসা জোরে চালাতে পারত। কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার করছে এমন জনরব উঠলে তার ব্যবসায় দ্বিগুণ অনিষ্ট হবে। এই আশঙ্কায় তাকে অপরিচিত স্থানে ঋণ করতে চেষ্টা করতে হয়েছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গহনা বন্ধক রাখলে লেখাপড়া কিংবা বিলম্বের কারণ থাকে না, চটপট সহজেই কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে। সে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করতে হয় এবং সকল কথা মুখ ফুটে বলতে পারে না। যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের মতো মাঝখানে একটা অতি দূর ব্যবধান রেখে দেয়, তবুও সেরকম প্রয়োজন পড়লে কাব্যের নায়ককেও প্রেয়সীর কাছে হুন্ডি কিংবা বন্ধক এবং হ্যান্ড নোটের প্রসঙ্গ তুলতে হয়। কিন্তু সুর বেঁধে যায়, বাক্য স্খলন হয়। এমন সব পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জড়তা ও বেদনার কম্পন এসে উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, ওগো, আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই বলল না, তখন
সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা লেশমাত্র তার ছিল না। যেখানে জোর করে নেওয়া উচিত ছিল সেখানে সে নিজের আন্তরিক ক্ষোভ পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেলেও সেখানে জোর প্রয়োগ করবে না, এই তার মনোভাব। এ সম্বন্ধে যদি তাকে ভর্ৎসনা করা যেত তবে সম্ভবত সে সেই রকম সূক্ষ্ম তর্ক করত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে তবে তাই বলে বাজার লুট করে নেয়ার অধিকার তো আমার নাই। স্ত্রী যদি স্বেচ্ছায় বিশ্বাস করে আমাকে গয়না না দেয় তবে আমি কেড়ে নিতে পারি না। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হলো, এইসব সূক্ষ্ম তর্ক করার জন্যেই কি বিধাতা পুরুষকে এত উদার, এত শক্তিশালী, এত বৃহৎ করে সৃষ্টি করেছেন? তিনি কি বসে বসে এত সূক্ষ্ম আবেগ অনুভব করবার জন্য তৈরি? না, তা তার মানায় না। যাই হোক, নিজের উন্নত হৃদয় বৃত্তির গর্বে স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝতো না। নারীর যে স্বভাবজাত চাতুর্য বহুদিনের সংস্কারে গড়ে উঠেছে, অত্যন্ত আধুনিক পুরুষেরা তার বাইরে পড়ে যায়। এরা এক অদ্ভুত ধরনের মানুষ, মেয়েদের মতোই কিছুটা রহস্যময় হয়ে ওঠে। সাধারণ পুরুষদের যেসব বড় বড় শ্রেণী, যেমন কেউ কঠোর, কেউ নির্বোধ, কেউ অন্ধ, তার মধ্যে এদেরকে ফেলা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কের অথবা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে। কোনো এক উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনের চেয়ে বেশি কিছু কিছু সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সব কথা খুলে বলল এবং জিজ্ঞেস করল, এখন পরামর্শ কি? সে বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ অবস্থা ভালো নয়। বুদ্ধিমানেরা কখনো সহজে ভালো কিছু দেখে না। সে বলল, বাবু কোনোভাবেই টাকা জোগাড় করতে পারবেন না। শেষ পর্যন্ত তোমার গয়নাতেই হাত পড়বে। মণিমালিকা মানুষের স্বভাব সম্পর্কে যা জানত তাতে বুঝল এটাই সম্ভব এবং এটাই স্বাভাবিক। তার দুশ্চিন্তা তীব্র হয়ে উঠল। তার কোনো সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু তাকে সে হৃদয়ে অনুভব করে না। তাই তার একমাত্র যত্নের ধন, যা বছরের পর বছর ধরে বেড়ে উঠেছে, যা তার সন্তানের মতো প্রিয়, সেই গয়নাগুলো, যা সত্যিই সোনামানিক, যা তার শরীরের অলংকার, এক মুহূর্তে ব্যবসার অতল গহ্বরে হারিয়ে যাবে, এই ভাবনায় তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তাহলে কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এখনই বাপের বাড়ি চলে যাও। মনে মনে সে হিসাব করছিল, এই গয়নাগুলোর একটা বড় অংশ, হয়তো বেশিরভাগই, কোনো না কোনোভাবে তার হাতে আসবেই। মণিমালিকা সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে গেল।
আষাঢ় মাসের শেষের এক সন্ধ্যায় এই ঘাটের ধারে একটি নৌকা এসে ভিড়ল। ঘন মেঘে ঢাকা ভোরবেলা, গভীর অন্ধকারে নিরন্তর ব্যাঙের ডাকের মধ্যে একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত নিজেকে ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মাঝখান থেকে জেগে উঠে বলল, গয়নার বাক্সটা আমাকে দাও। মণি বলল, ওটা পরে হবে, এখন নৌকো ছাড়ো। নৌকা ছেড়ে দেয়া হলো, আর তার স্রোতের টানে দ্রুত ভেসে চলল। মণিমালিকা সারা রাত ধরে একে একে সব গয়না পরে নিল। মাথা থেকে পা পর্যন্ত আর কোনো জায়গা ফাঁকা রইল না। বাক্সে করে গয়না নিলে তা হারিয়ে যেতে পারে, এই ভয় তার ছিল। কিন্তু শরীরে পড়ে থাকলে তাকে হত্যা না করে কেউ সেই গয়না নিতে পারবে না। সঙ্গে কোনো বাক্স না দেখে মধুসূদন কিছুই বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার শরীরের সঙ্গে তার প্রাণের চেয়েও প্রিয় গয়নাগুলো লুকোনো ছিল, তা সে আন্দাজও করতে পারল না। মণিমালিকা ফণিভূষণকে বুঝতে না পারলেও মধুসূদনকে তার চিনতে ভুল হয়নি। মধুসূদন গোমস্তার কাছে একটা চিঠি রেখে গেল। সে কর্ত্রীকে বাপের বাড়ি পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে হ্রস্ব ইকারকে দীর্ঘ ইকার এবং দন্তস্বকে তালব্য স করে মনিবকে এক পত্র লিখল। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয়, এ কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা প্রবল হলো যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। নিজের প্রতি নিদারুণ অন্যায়ে ক্রুদ্ধ হওয়া উচিত ছিল। ফণিভূষণ সেক্ষেত্রে ক্ষুব্ধ হলো মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে, তবে ধিক তাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা এইরূপ বন্দোবস্ত করেছিলেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমার কর্তব্য আমি করে যাব। আরও শতাব্দী ৫-৬ পরে যখন কেবল আধ্যাত্মিক শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল, সেই ভবিষ্যৎ যুগের ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীলোককে বিয়ে করে বসেছে। শাস্ত্রে যার বুদ্ধিকে প্রলয়ঙ্করী বলে থাকে, ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন 10 পরে কোনো মতে প্রয়োজনীয় টাকা জোগাড় করে বিপদ কাটিয়ে ফণিভূষণ বাড়ি ফিরল। সে জানত মণিমালিকা নিশ্চয়ই গহনা বাপের বাড়িতে রেখে এখন ঘরে ফিরে এসেছে। সে ভাবতে লাগলো, আজ যখন সফল হয়ে স্ত্রীর সামনে দাঁড়াবে, তখন মণি নিশ্চয়ই লজ্জা পাবে আর অযথা সন্দেহ করার জন্য একটু অনুতপ্ত হবে। এই ভাবনা করতে করতে সে অন্তঃপুরে শোবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে
ঘর ফাঁকা, কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, আর তাতে গয়নার কোনো চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো এই সংসারের কোনো অর্থ নেই, ভালোবাসা ব্যবসা সবই অর্থহীন। আমরা এই সংসারের খাঁচাকে যত যত্নে সাজাই, তাতে প্রাণ ঢালি, অথচ ভেতরে কোনো পাখি নেই, রাখলেও সে থাকে না। তবে কেন এই হৃদয়ের রক্তমণি আর অশ্রুর মুক্তা দিয়ে সাজাতে বসেছি? এই শূন্য সংসারকে সে মনে মনে লাথি মেরে দূরে সরিয়ে দিল। ফণিভূষণ স্ত্রীর খোঁজ করার কোনো চেষ্টাই করল না। ভাবল, ইচ্ছে হলে সে নিজেই ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কি হবে? কর্তৃবউয়ের খবর তো নিতে হবে। এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠানো হলো। সেখান থেকে খবর এলো, মণি বা মধু কেউই সেখানে পৌঁছয়নি। তখন চারিদিকে খোঁজ শুরু হলো। নদীর তীর ধরে ধরে লোকজন জিজ্ঞাসা করতে লাগলো। মধুসূদনের খোঁজে পুলিশে খবর দেয়া হলো। কোন নৌকা, মাঝিকে, কোন পথে তারা কোথায় গেল, কিছুই জানা গেল না। সব আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধ্যায় ফণিভূষণ তার পরিত্যক্ত শোবার ঘরে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তে মেলা বসেছে। সেখানে আটচালার নিচে যাত্রাপালা শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টির শব্দে যাত্রার গান মৃদু হয়ে আসছিল। বাড়ির জানালার কাছে ঝুলে পড়া দরজার পাশে ফণিভূষণ অন্ধকারে একা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছিটে আর যাত্রার গান ঘরে ঢুকছিল। সে কিছুই খেয়াল করছিল না। ঘরের দেয়ালে আর্ট স্টুডিওর আঁকা লক্ষ্মী সরস্বতীর দুটি ছবি ঝুলছে। আলনার উপর একটি গামছা, একটি তোয়ালে, একটি চুড়ি পাড় শাড়ি আর একটি ডুরে শাড়ি গুছিয়ে ঝোলানো। কোণে টেবিলের উপর পিতলের ডিব্বায় মণিমালিকার নিজের হাতে বানানো কিছু পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার শৈশব থেকে জমিয়ে রাখা চীনে পুতুল, সুগন্ধি শিশি, রঙিন কাঁচের ডেকান্টার, শখের তাস, সমুদ্রের বড় বড় ঝিনুক, এমনকি খালি সাবানের বাক্স পর্যন্ত খুব যত্ন করে সাজানো। যে ছোট্ট কেরোসিনের বাতিটা সে প্রতিদিন নিজে পরিষ্কার করে জ্বালিয়ে তাকের ওপর রাখত, সেটিও নিভে গিয়ে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট বাতিটাই যেন মণিমালিকার শেষ উপস্থিতির নীরব সাক্ষী। যে মানুষ চলে যায়, সে কত চিহ্ন, কত স্মৃতি রেখে যায়। এইসব জড় জিনিসের মধ্যে তার জীবন্ত হৃদয়ের স্পর্শ লেগে থাকে। ফণিভূষণ মনে মনে বলল, এসো মণিমালিকা, ফিরে এসো। তোমার বাতিটি তুমি নিজে জ্বালাও, তোমার ঘর আলোকিত করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে গুছানো শাড়ি পরো। তোমার জিনিসগুলো তোমার অপেক্ষায় আছে। কেউ তোমার কাছে কিছু চায় না, শুধু তুমি এসো তোমার চির যৌবন আর অমল সৌন্দর্য দিয়ে এই নিঃসঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকা জড় জিনিসগুলোকে প্রাণ দাও। এদের নীরব শূন্যতা যেন ঘরটাকে শ্মশানে পরিণত করেছে। গভীর রাতে কখন যে বৃষ্টি থেমে গেছে, যাত্রার গানও বন্ধ হয়ে গেছে, খেয়াল নেই। ফণিভূষণ জানালার পাশে একইভাবে বসে আছে। বাইরে এমন গভীর অন্ধকার, যেন মৃত্যুলোকের এক অদৃশ্য দ্বার সামনে দাঁড়িয়ে আছে। যদি ডাকা যায়, তবে হারিয়ে যাওয়া জিনিস এক মুহূর্তের জন্য ফিরে আসতেও পারে। এই গভীর কালো অন্ধকারে যেন হারানো সোনার
একটি রেখা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এমন সময় হঠাৎ ঠক ঠক শব্দের সঙ্গে গয়নার ঝনঝন শব্দ শোনা গেল। মনে হলো শব্দটা নদীর ঘাট থেকে উঠে আসছে। নদীর জল আর রাতের অন্ধকার যেন এক হয়ে গেছে। উত্তেজিত ফণিভূষণ চোখ মেলে অন্ধকার ভেদ করে দেখতে চেষ্টা করলো। হৃদয় ধড়ফড় করে উঠতে লাগলো, চোখে ব্যথা ধরল, কিন্তু কিন্তু কিছুই দেখা গেল না। যতই দেখার চেষ্টা করলো, অন্ধকার যেন ততই ঘন হয়ে উঠল। মনে হলো প্রকৃতি যেন রাতের গভীরে হঠাৎ আগন্তুকের আগমনে আরও একটি পর্দা টেনে দিল। শব্দটি ধীরে ধীরে ঘাট পেরিয়ে বাড়ির দিকে এগিয়ে এলো। বাড়ির সামনে এসে থামল। দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা দেখতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার উপর ঠক ঠক আর ঝমঝম শব্দে আঘাত পড়তে লাগলো। মনে হলো যেন গয়নার সঙ্গে কোনো শক্ত বস্তু এসে দরজায় লাগছে। ফণিভূষণ আর স্থির থাকতে পারল না। নিভে যাওয়া প্রদীপের অন্ধকার ঘরগুলো পেরিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে দরজার কাছে এসে দাঁড়ালো। দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সে প্রাণপণে দুই হাতে দরজাটি নাড়তে লাগলো। হঠাৎ সেই ধাক্কা আর শব্দে সে নিজেই চমকে উঠল। দেখল সে স্বপ্নের ঘোরে উপরের ঘর থেকে নিচে নেমে এসেছে। তার শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা, আর বুকের ভেতর হৃদয় যেন নিভে যাওয়া প্রদীপের মতো কাঁপছে। স্বপ্ন ভেঙে গেল। বাইরে আর কোনো শব্দ নেই, শুধু শ্রাবণের বৃষ্টি ঝরঝর করে পড়ছে, আর তার সঙ্গে মিশে দূর থেকে যাত্রা দলের ছেলেদের ভোরের সুর ভেসে আসছে। যদিও সবটাই স্বপ্ন, তবুও এতটা বাস্তব মনে হয়েছিল যে ফণিভূষণের মনে হলো অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার এক আশ্চর্য পূর্ণতা থেকে বঞ্চিত হয়েছে। বৃষ্টির শব্দ আর দূরের ভৈরবীর সুর যেন তাকে বলছিল, এ জাগরণই স্বপ্ন, এ জগৎই মিথ্যা। পরদিনও যাত্রা ছিল, আর দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ আদেশ দিল, আজ সারা রাত দেউড়ির দরজা খোলা থাকবে। দারোয়ান বলল, এই মেলার জন্য নানা জায়গা থেকে নানা লোক এসেছে, দরজা খোলা রাখা নিরাপদ নয়। কিন্তু ফণিভূষণ মানল না। দারোয়ান বলল, তাহলে আমি সারা রাত পাহারা দেব। ফণিভূষণ বলল, না, তোমাকে যাত্রা দেখতে যেতেই হবে। এতে দারোয়ান অবাক হয়ে গেল। সেদিন সন্ধ্যায় ফণিভূষণ প্রদীপ নিভিয়ে তার শোবার ঘরের জানালায় এসে বসল। আকাশে বৃষ্টি ভরা মেঘ, চারদিকে এক অদ্ভুত অপেক্ষার নিস্তব্ধতা। ব্যাঙের ডাক আর যাত্রার গান সেই নীরবতা ভাঙতে পারছিল না, বরং তার ভেতর এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করছিল। রাত গভীর হলে একসময় সব শব্দ থেমে গেল। ব্যাঙ, ঝিঝি, যাত্রার গান, সব। অন্ধকারের উপরে যেন আরো এক স্তর অন্ধকার নেমে এলো। বোঝা গেল সময় এসে গেছে। আগের দিনের মতোই নদীর ঘাট থেকে ঠক ঠক আর ঝমঝম শব্দ উঠল, কিন্তু এবার ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হলো অতিরিক্ত আগ্রহে সব নষ্ট হয়ে যেতে পারে। সে নিজের মনকে কঠোরভাবে সংযত করল, কাঠের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে রইল। শব্দটি ধীরে ধীরে ঘাট থেকে উঠে এসে
খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। শোনা গেল অন্দরমহলের পাকানো সিঁড়ি বেয়ে ঘুরে ঘুরে উপরে উঠছে। ফণিভূষণ আর নিজেকে সামলাতে পারল না। তার বুক ঢেউয়ের মতো উঠানামা করতে লাগলো, শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সিঁড়ি পেরিয়ে শব্দটি বারান্দা দিয়ে ঘরের দিকে এগিয়ে এলো। শেষে শোবার ঘরের দরজার সামনে এসে ঠক ঠক আর ঝমঝম শব্দ থেমে গেল। শুধু চৌকাঠ পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার দমিয়ে রাখা আবেগ এক মুহূর্তে বিস্ফোরিত হলো। সে বিদ্যুতের চমকের মতো উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, মণি! সঙ্গে 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 সে চমকে উঠে দেখল তার নিজের চিৎকারে ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে উঠছে, আর বাইরের সেই ব্যাঙের ডাক আর যাত্রা দলের ক্লান্ত গানের সুর শোনা যাচ্ছে। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেল। দোকানিরা এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ আদেশ দিল সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে ছাড়া আর কেউ থাকবে না। চাকররা ভাবল বাবু বুঝি তান্ত্রিক কোনো সাধনায় লিপ্ত হয়েছেন। ফণিভূষণ সারা দিন উপোস করে রইল। সন্ধ্যায় জনশূন্য বাড়িতে সে জানলার ধারে এসে বসল। আকাশে এখানে সেখানে মেঘ ছিল না। ধোয়া মোছা নির্মল বাতাসে তারা খুব উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষের দশমীর চাঁদ উঠতে এখনো দেরি আছে। মেলা শেষ হয়ে যাওয়ায় নদীতে কোনো নৌকো নেই, আর উৎসবের ক্লান্তিতে গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। ফণিভূষণ একটি চৌকিতে বসে মাথা পেছনে হেলিয়ে আকাশের দিকে চেয়েছিল। তার মনে পড়ল যখন তার বয়স 19, কলকাতায় কলেজে পড়ত, সন্ধ্যায় গোলদিঘির ধারে ঘাসের উপর শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে থাকত। তখন তার মনে পড়ত নদীর ধারের শ্বশুরবাড়ির এক নির্জন ঘরে থাকা 14 বছরের কিশোরী মণির কথা। সে সময়ে বিরহ কত মধুর ছিল। সেই তারার আলো আর হৃদয়ের যৌবনের স্পন্দন মিলে মিশে এক অদ্ভুত সুর তুলত। আজ সেই তারা যেন আকাশে আগুন দিয়ে এক অদ্ভুত বাণী লিখে রেখে গেছে, এই সংসার বড়ই বিচিত্র। ধীরে ধীরে আকাশের তারা মিলিয়ে গেল। উপর থেকে অন্ধকার নেমে এলো, নিচ থেকেও অন্ধকার উঠে এসে চোখের পাতা দুটির মতো মিলিত হলো। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চিত জানত আজ তার ইচ্ছা পূর্ণ হবে। মৃত্যু তার রহস্য উন্মোচন করবে। আগের রাতের মতোই শব্দটি জল থেকে উঠে এসে ঘাটে সিঁড়িতে এলো। ফণিভূষণ চোখ বন্ধ করে স্থির বসে রইল। শব্দটি খোলা দেউড়ি দিয়ে ভেতরে ঢুকল। জনশূন্য অন্দরমহলের পাকানো সিঁড়ি বেয়ে উপরে উঠল। লম্বা বারান্দা পার হয়ে শোবার ঘরের দরজার কাছে এসে থামল। ফণিভূষণের হৃদয় তীব্রভাবে ধড়ফড় করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। তবু সে চোখ খুলল না। শব্দটি চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকল। আলনায় ঝোলানো শাড়ির কাছে, কুলুঙ্গিতে রাখা নিভে যাওয়া বাতির পাশে, টেবিলে শুকনো পানের কাছে, আর আলমারির সাজানো জিনিসগুলোর সামনে প্রতি জায়গায় যেন একবার করে থামল। শেষে শব্দটি এসে থামল ফণিভূষণের একেবারে সামনে। তখন ফণিভূষণ চোখ খুলল, দেখল ঘরের মধ্যে সদ্য ওঠা দশমীর চাঁদের আলো ঢুকেছে, আর তার
তার সামনে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালের আঙ্গুলে আংটি, হাতে রত্নখচিত অলংকার, কবজিতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলার হার, মাথায় সিঁথির অলংকার, মাথা থেকে পা পর্যন্ত হাড়ের গায়ে সোনা আর হীরের গয়না ঝলমল করছে। অলংকারগুলো ঢিলে হয়ে নড়ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর, তার হাড়ের মুখের দুটি জীবন্ত চোখ, সেই কালো তারা, সেই ঘন লম্বা পাপড়ি, সেই উজ্জ্বল সজল দৃষ্টি, অবিচল, স্থির, শান্ত। 18 বছর আগে একদিন আলোকোজ্জ্বল সভায় সানাইয়ের সুরের মধ্যে ফণিভূষণ প্রথম যে দুটি বড় কালো চোখ দেখেছিল, আজ সেই একই চোখ সেই শ্রাবণের গভীর রাতে কৃষ্ণপক্ষের দশমীর চাঁদের আলোয় দেখল। দেখে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে প্রাণপণে চোখ বন্ধ করতে চাইল, কিন্তু পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে তাকিয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তব্ধ ফণিভূষণের মুখের দিকে তাকিয়ে ডান হাত তুলে নীরবে আঙুলের ইশারায় তাকে ডাকল। তার 4 আঙুলের হাড়ে হীরার আংটি ঝকঝক করে উঠল। ফণিভূষণ যেন মোহাচ্ছন্নের মতো উঠে দাঁড়ালো। কঙ্কালটি দরজার দিকে এগিয়ে চলল। তার হাড়ে আর গয়নায় ঠক ঠক ঝমঝম শব্দ হতে লাগলো। ফণিভূষণ যেন বাঁধা পুতুলের মতো তার পেছনে পেছনে চলতে লাগলো। বারান্দা পেরিয়ে ঘন অন্ধকার পাকানো সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে সেই শব্দ করতে করতে নিচে নেমে এলো। নিচের বারান্দা পেরিয়ে তারা জনশূন্য অন্ধকার দেউড়িতে ঢুকলো। তারপর দেউড়ি পেরিয়ে ইট বিছানো বাগানের পথে বেরিয়ে এলো। পায়ের নিচে ইটের খোয়ার কর্মর শব্দ করছিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন গাছের ডালপালায় আটকে গেছে, কোথাও বেরোবার পথ পাচ্ছে না। বর্ষার সোদা গন্ধে ভরা সেই অন্ধকার পথে জোনাকির বাঁকের মাঝ দিয়ে তারা নদীর ঘাটে এসে পৌঁছলো। যে সিঁড়ি দিয়ে বেয়ে শব্দটি উপরে উঠছিল, সেই সিঁড়ি দিয়ে অলংকৃত কঙ্কালটি ধীরে ধীরে নিচে নামতে লাগলো। বর্ষার ফুল ওঠা নদীর স্রোতের উপর চাঁদের আলো লম্বা রেখার মতো ঝিকমিক করছিল। কঙ্কালটি নদীতে নামলো, আর ফণিভূষণও তার অনুসরণ করে জলে পা দিল। জল স্পর্শ করতেই ফণিভূষণের ঘোর কেটে গেল। সামনে আর কেউ নেই, শুধু নদীর ওপারে স্থির দাঁড়িয়ে থাকা গাছ, আর তার উপর খণ্ড চাঁদের নিঃশব্দ দৃষ্টি। সারা শরীর কাঁপতে কাঁপতে পা পিছলে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। সে সাঁতার জানত, কিন্তু তার স্নায়ু আর কাজ করল না। স্বপ্ন থেকে জেগে ওঠার ঠিক আগ মুহূর্তে আবার যেন গভীর অচেতনতায় তলিয়ে গেল। গল্প শেষ করে স্কুলমাস্টার কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ থেমে যাওয়ায় মনে হলো তার কণ্ঠ ছাড়া চারপাশের সব কিছুই যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ কিছু বললাম না, আর অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? আমি বললাম, আপনি কি নিজে বিশ্বাস করেন? তিনি বললেন, না, কেন করি না তার কয়েকটা কারণ আছে। প্রথমত, প্রকৃতি কোনো উপন্যাস লেখে না, তার হাতে অনেক কাজ। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, দ্বিতীয়ত, আমার নামই শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুলমাস্টার বিন্দুমাত্র লজ্জা না পেয়ে বললেন, তাহলে আমি ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, নৃত্যকালী।